जय हिंद नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो सुस्थ आछो एबं तोमरा तोमादेर प्रिपारेशन भालो करे करछो। तो देखो आज के एकटी गुरुत्वपूर्ण आपडेट निये एसेछि आसाम थेके जारा जारा ए बछर तोमरा एग्जाम दिएछो 2025 एर एसएससी जिडी तोमादेर जोन्नो भिडियोटी किन्तु खुबই गुरुत्वपूर्ण होते चलेছে। एखाने किन्तु आमरा आलोचना करब तोमादेर प्रत्येकटी विषय आसामेर मेल फिमेल उभय तोमादेर किन्तु एखाने आमरा फिजिक्याल काटआप निये किन्तु आलोचना करब। फिजिक्याल काटआप ए बछर कि रयेছে बृद्धि पेয়েছে ना कम गेছে সেটা দেখব এবং যাদের র স্কোর 50 55 60 তারা মাঠে ডাক পাবে কিনা জুলাই মাসে কিন্তু তোমাদের ফিজিক্যাল হতে চলছে। তো প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। তো চলো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। এছাড়া বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এখান থেকে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের নোটিফিকেশন সবার আগে এবং সর্বপ্রথম পেয়ে যাবে। তো নিজেকে সবার আগে এগিয়ে নেওয়ার জন্য, নিজেকে প্রস্তুতি করার জন্য তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো কী কী ডিটেলস রয়েছে যেগুলো আমাদের জানা উচিত, প্রতিটি আসামের ক্যান্ডিডেট তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আমরা আলোচনা করছি এবার এসএসসি জিডি মানে স্টাফ সিলেকশন কমিশন 2025-এর। তোমরা জানো বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং আসাম রাইফেলে কিন্তু অনেক প্রচুর ভ্যাকেন্সি নিয়োগ করে। তো এখানে আমরা কিন্তু দেখে নেব আসামের, যারা আসাম থেকে এবছর এক্সাম দিয়েছো তোমাদের এখানে ফিজিক্যাল এক্সপেক্টেড কাটআপ কিন্তু দেখে নেব, যেখানে এবছর কিন্তু বিভিন্ন এরিয়াতে, বর্ডার এরিয়া, নকশাল এরিয়া এবং জেনারেল এরিয়াতে তোমাদের প্রচুর পরিমাণে ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে তোমাদের এখানে সরকারটির একটি সূচিপত্র দেখে দিই যে এই ভিডিওটিতে আমরা কি কি আলোচনা করব। তো প্রথমে কি আলোচনা করব দেখো 2024-25 ভ্যাকেন্সির ডিফারেন্স দেখে নেব। তারপরে দেখে নেব হচ্ছে 2025-এর ভ্যাকেন্সি কত ইনক্রিজ হয়েছে, টোটাল ভ্যাকেন্সি আসামের কত রয়েছে। তারপরে 2024-25-এর আসামের ভ্যাকেন্সির ডিফারেন্স কিন্তু দেখে নেব। 2024-25-এ টোটাল কতজন ক্যান্ডিডেট তোমাদের হচ্ছে রয়েছে, মানে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এবং কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেটার কিন্তু ডিফারেন্স দেখে নেব। প্লাস 2024-25-এর তোমাদের নর্মালাইজেশন স্কোর দেখে নেব এবং ফিজিক্যাল টাইপ দেখে নেব 2025-এ কীরকম হবে এবং ইম্পর্টেন্স কী কী ডকুমেন্ট 2025-এ দরকার পড়বে ফিজিক্যালের সময়, প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি কিন্তু দেখো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই প্রতিটি বিষয়। তো দেখো প্রথমে তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি যে 2025 এবং 2024-এর ভ্যাকেন্সির ডিফারেন্সটা কত রয়েছে। তো দেখো এখানে তোমাদের যদি আমি দেখাই দিই জুম করে, তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে 46,000, ঠিক আছে, 46,617টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 2024-এ, ঠিক আছে। এবং তোমরা এখানে 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কত রয়েছে 53,690 এবং এবছর রয়েছে 46,000, উল্টো হয়ে গেল, তোমাদের 2024-এ রয়েছে 46,617টি এবং এবছর রয়েছে 53,690টি। এবং এদিকে যদি আমরা বিভিন্ন তোমাদের এরিয়া ওয়াইজ দেখে নিই যে কত ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে তোমরা ভালো করে দেখে নাও, এখানে কিন্তু ভালো করে বুঝতে পারবে বিষয়টি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের আমি দেখাই দিচ্ছি, দেখো এখানে দেখো তোমরা যদি দেখো এখানে বিএসএফের ক্ষেত্রে, ঠিক আছে, বিএসএফের ক্ষেত্রে দেখো টোটাল কত ছিল 13,000 প্লাস ছিল, এখানে 2024-এর ক্ষেত্রে দেখো 10,000 ছিল। তো প্রতি ক্ষেত্রে কিন্তু এবছর ভ্যাকেন্সি অনেকটা বৃদ্ধি রয়েছে। কত বেশি রয়েছে যদি তোমাদের বলি, তো 2024-এর তুলনায় প্রায় দেখবে 7,073টি, ঠিক আছে, 7,073টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে এবছর। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এখানে কম্পিটিশানটা অনেক কম রয়েছে, ঠিক আছে। তো তোমরা এটি স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো, তোমরা যে চয়েস দিয়েছো সেটা অনুযায়ী কত ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে, ঠিক আছে। এবার দেখো যদি টোটাল ভ্যাকেন্সি ইনক্রিজ দেখে নিই 2025-এ কত হয়েছে, তো দেখো এখানে তোমাদের ডিটেলস শুধু বলে দিচ্ছি। দেখো 2022-এর ক্ষেত্রে প্রথমেই 24,369টি কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল যখন। তারপরে দেখা গেছে এক্সামের পর 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, মানে টোটাল কত হয়েছে 50,187টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টোটাল হয়েছিল। এবার 2025-এর ক্ষেত্রে দেখি 26,141টি ভ্যাকেন্সি ছিল এবং বৃদ্ধি পেয়েছে কত 20,476টি, মানে 46,617টি ভ্যাকেন্সি কিন্তু এখানে মোট দাঁড়িয়েছিল 2024-এ। 2025-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো প্রথমেই 39,481টি ভ্যাকেন্সি ছিল, পরবর্তীতে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, যা টোটাল দাঁড়িয়েছে 53,690টি, ঠিক আছে। এখানে যদি আমরা টোটাল কত মানে মাইনাস করে যদি দেখি, তো দেখো এখানে কিন্তু দেখবে 7,073টি ভ্যাকেন্সি
এবছর বেশি রয়েছে। ঠিক আছে, তো এবছর ভ্যাকেন্সির দিক দিয়ে কিন্তু কোনো ত্রুটি নেই, তোমরা ভালো করে প্রিপারেশন করো। তোমরা অতি অবশ্যই যাদের কম স্কোর রয়েছে, মানে তো যাদের স্কোর খুবই কম, মানে স্কোর 50, 60 বা 70 রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালি এবছর চান্স পাবে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিই। দেখো এবার আসামের টোটাল ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অল ওভার ইন্ডিয়াতে কত রয়েছে সেটা একটা আলাদা বিষয়, এবং আসামে কত রয়েছে, কেননা আসামের ক্যান্ডিডেট আসামের ওপর ভ্যাকেন্সির ওপরে কিন্তু তারা তোমরা হচ্ছে বিচার করবে যে তোমার কত কাট আপ যাবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে অল ভ্যাকেন্সি যদি দেখি 39,481 থেকে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে। এবার আসামে দেখো প্রথমে 4,334টি ভ্যাকেন্সি কিন্তু ছিল আগে। ঠিক আছে, মানে যখন ফর্ম বেরোয়ছিল, পরবর্তীতে বৃদ্ধি হয়ে দাঁড়িয়ে কত 6,355 হয়ে যায়, মানে 2,021টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো দেখো কত পরিমাণে ভ্যাকেন্সি এবছর তোমাদের বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এর মধ্যে মেল ভ্যাকেন্সি দেখো প্রথমে ছিল 3,912টি, পরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,791টি, মানে বৃদ্ধি হয়েছে কত 1,879টি। ফিমেলের ক্ষেত্রে দেখো 422টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ছিল, এবং পরবর্তীতে 564টি ভ্যাকেন্সি দাঁড়িয়েছে, মানে টোটাল কতটি বৃদ্ধি পেয়েছে 142টি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো অতি অবশ্যই ভ্যাকেন্সির দিক দিয়ে কিন্তু এবার আসামে অনেক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি টোটাল ভ্যাকেন্সিও দেখো না, তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের এখন আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই দেখো 2024-25-এর ভ্যাকেন্সির ডিফারেন্সটা ভালো করে দেখে রাখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো 2024-25-এর ভ্যাকেন্সি দেখো টোটাল 2024-এ কত ছিল, দেখো 46,617, যার মধ্যে আসামে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 3,258টি ভ্যাকেন্সি ছিল আসামে। এটি 2024-এর টোটাল ভ্যাকেন্সি। এখানে কিন্তু মেল ফিমেল বিভিন্ন ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি এটা ছিল। ঠিক আছে, এবার টোটাল ভ্যাকেন্সি 2025-এর ক্ষেত্রে দেখো, যেখানে 53,690টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এখানের মধ্যে আসামে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখো 5,678টি। তো দেখতে পাচ্ছ প্রায় 2024-এর তুলনায় 2,420টি ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো ভ্যাকেন্সির দিক দিয়ে কিন্তু এবছর আসামে অনেক তোমরা ছাড় পাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য, যাদের স্কোর কম রয়েছে। দেখো 3,000 থেকে 5,000 প্লাস, কমসম ভ্যাকেন্সি কিন্তু না। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেবো। দেখো এবার হচ্ছে ফিজিক্যালের বিষয়ে, মানে তোমাদের ফিজিক্যালে কতজনকে ডাকতে পারে সেটা এখানে আমি বেসিক বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো 2024-এর ক্ষেত্রে পার ভ্যাকেন্সির জন্য কি করেছিল 8 জনকে, মানে ইন্টু 8 করলে তোমরা দেখবে যে 8 জনকে কিন্তু ডেকেছিল ফিজিক্যালের জন্য। ঠিক আছে, এবার তোমাদের হচ্ছে যদি আমরা 25-এর ক্ষেত্রে দেখি, তো এখানেও 53,000 প্লাস রয়েছে। তো এখানেও অবশ্যই তোমরা ইন্টু 8 করে যদি দেখো, তো দেখবে তোমাদের এবছর কত ভ্যাকেন্সি আসে। এবার দেখো টোটাল কতজন ফর্ম অ্যাপ্লাই করেছিল, 47 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু 2024-এ ফর্ম অ্যাপ্লাই করে, এবং 2025-এ 52 লক্ষ প্লাস স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করে। তো দেখতে পাচ্ছ ফর্ম অ্যাপ্লাই কিন্তু 5 লক্ষর বেশি কিন্তু মানে ফর্ম অ্যাপ্লাই করেছে 2025-এ। কিন্তু সিবিটি এক্সাম কতজন দিয়েছে দেখো, 30 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছিল 2024-এ, এবং 25 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছে 2025-এ। তো বুঝতেই পারতেছো ডিফারেন্স কত, প্রায় 5 লক্ষ। মানে ফর্ম ফিল আপ 5 লক্ষ বেশি করেছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপের সাথে তো কোনো লেনা দেনা নেই। আমাদের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এক্সাম কতজন দিয়েছে। তো দেখো আগের বছরের তুলনায় মোটামুটি 25 লক্ষ মানে স্টুডেন্ট দিয়েছে, মানে যেখানে 5 লক্ষ স্টুডেন্ট আগের বছরের তুলনায় কম রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের কম্পিটিশানটা অনেকটা কমে গেছে। নেক্সট দেখো ফিজিক্যালে কতজনকে ডাকতে পারে। তোমাদের আগে বললাম যে ভ্যাকেন্সি ইন্টু 8। তো দেখো এখানে 2024-এর ক্ষেত্রে কতজন এখানে ডেকেছিল, প্রায় 35। তোমাদের এখানে 3,51,176 জনকে কিন্তু ডেকেছিল 2024-এ, যেখানে ভ্যাকেন্সি ছিল এত। তো 2025-এ ভ্যাকেন্সি বেশি রয়েছে, তো অবভিয়াসলি এবছরও তোমাদের বেশি জনকে ডাকবে। তো মানে তোমাদের এখানে গড়ে বলে দিচ্ছি, এবছর কিন্তু 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে তোমাদের ফিজিক্যালে ডাকবে। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন করো। এবছর প্রায় 50,000 স্টুডেন্টকে বেশি ডাকছে কিন্তু। ঠিক আছে, দেখো এবার তোমাদের বলি রিজন ফর ডিক্রিজ ফিজিক্যাল কাট অফ, মানে তোমাদের কাট অফ কমার পিছনে এবছর কী কী কারণ রয়েছে, এগুলি তোমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। মানে তাহলে কিন্তু বুঝতে পারবে যে কাট অফ কতটা কমতে পারে। দেখো তোমাদের এখানে বলি, দেখো ক্যান্ডিডেট প্রেজেন্ট
45%, মানে 100% স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে 45 স্টুডেন্ট এক্সাম দেয়, বাকি 65 স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়নি। তো এই 45 স্টুডেন্ট মানে কতজন হচ্ছে? 25 লক্ষ। এবং 2024-এ কত ছিল? 30 লক্ষ। তো ডিফারেন্স কত? 5 লক্ষ। তো 5 লক্ষ স্টুডেন্ট এবছর কম, সেজন্য তোমাদের কম্পিটিশনও কম। নেক্সট কী আছে? ভ্যাকেন্সি ইনক্রিজ। দেখতে পাচ্ছ 39,481 থেকে 53,690 হয়ে যায়, মানে 14,209টি তোমাদের বেশি রয়েছে ভ্যাকেন্সি এবছর। তো যেখানে ভ্যাকেন্সি তোমাদের এবছর অনেক বেশি রয়েছে এবং তোমাদের ক্যান্ডিডেটও কম রয়েছে, তো কি এখানে কাট অফ কি বৃদ্ধি পাবে? অবশ্যই না, তোমাদের এখানে কাট অফ কমবে। ঠিক আছে, নেক্সট দেখো এক্সাম লেভেল। এক্সাম লেভেল এটি ভালো করে বুঝে রাখো। দেখো 2024-এর ক্ষেত্রে তোমাদের কোশ্চেন কিন্তু নর্মাল ছিল এবং একটু মডারেট টাইপের কোশ্চেনও ছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু একদম তোমরা হার্ড লেভেলের কোশ্চেন পেয়েছো। যারা যারা 2024-25 দুটো এক্সামই দিয়েছো তোমরা এটি ভালো করে বুঝতে পারবে। তো এবছর কোশ্চেন লেভেল হার্ড হওয়ার ফলে প্রত্যেকের কিন্তু স্কোর কমে গেছে। তো স্কোর কমার ফলে কী হবে? তোমাদের ফিজিক্যাল কাট অফও কমবে, মানে স্কোর কমবে প্লাস ফাইনাল স্কোরও কমবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। অ্যাভারেজ স্কোর ডাউন কেন বলছি? দেখো 2024-এ একজন স্টুডেন্ট 140 নম্বর পেয়ে পাস করেছিল, যেখানে কেমন কোশ্চেন ছিল? নর্মাল কোশ্চেন ছিল। এবং ক্যান্ডিডেট 2025-এ এক্সাম দিয়ে 115 নম্বর পায়। কেন পেয়েছে? যেখানে হার্ড লেভেলের কোশ্চেন ছিল। তো এক বছর পড়াশোনা করে একজন স্টুডেন্টের স্কোর বৃদ্ধি পাওয়া উচিত, সেখানে বৃদ্ধি না পেয়ে স্কোর কিন্তু কমে গেছে। কত কমেছে? 25 নম্বর কমে গেছে। তো এত নম্বর যদি কমতে পারে তাহলে তোমাদের ফিজিক্যালে এবং ফাইনাল কাটাবেও কিন্তু নাম্বার কমার অনেকটা চান্স থাকবে, কেননা কোশ্চেন লেভেল এবছর হার্ড হয়েছে, যার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটেরই স্কোর কমে গেছে। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। এবার নেক্সট তোমাদের একটি বিষয় বলি, দেখো নর্মালাইজেশন স্কোর, এটিও কিন্তু একটু গুরুত্বপূর্ণ কারণ হতে চলেছে। দেখো 2025-এর নর্মালাইজেশনের ক্ষেত্রে আগে তোমাদের প্রিভিয়াস কিছু ডেটা দিই। দেখো 2022-এর ক্ষেত্রে সবথেকে হার্ড শিফটে নর্মালাইজেশন 14 দিয়েছিল, 2023-24-এর ক্ষেত্রে 25 দিয়েছিল, এবং 2025-এ কত দেবে এটাই বড় প্রশ্ন। তো দেখো 2025-এ তোমাদের যেটা বললাম যে 2024-এ নর্মাল কোয়েশ্চেন ছিল, তবুও কিন্তু 25 নম্বর দিয়েছে। তো 2025-এ হার্ড কোয়েশ্চেন আসে, তো অবশ্যই এখানেও তোমাদের বেশি নর্মালাইজেশন স্কোর দেওয়া উচিত। তো তোমরা কিন্তু এখানে তবুও আমি অ্যাভারেজ ধরে রাখলাম যে 15 থেকে 25 প্লাস কিন্তু তোমরা এবছর এখানে নম্বর পাবেই, এটা কিন্তু নিশ্চিত। ঠিক আছে, এবং বিভিন্ন শিফট ওয়াইজ তোমরা পাবে। তো কীভাবে? চলো এটা দেখে নিই। এবং তোমরা যারা এখনও জানো না যে কোনগুলি হার্ড শিফট, কোনগুলি নর্মাল শিফট, মডারেট শিফট, তোমরা এখানে আই বাটনে ক্লিক করে ভিডিওটিতে দেখে নিতে পারো কোনগুলি মডারেট ছিল, কোনগুলি নর্মাল ছিল। ঠিক আছে, তো দেখো এখানে এবার আমরা দেখে নেব তোমাদের হার্ড শিফট ওয়াইজ তোমরা কত নম্বর পাবে। দেখো যারা যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছো তোমরা কিন্তু এখানে 20 থেকে 25 প্লাস নম্বর পাবেই, বা এর থেকেও বেশি পেতে পারো। ঠিক আছে, নেক্সট মডারেট শিফটে দেখো 15 থেকে 20 নম্বর তোমরা পাবে, এবং নর্মাল শিফটে কিন্তু তোমরা 8 থেকে 15 নম্বর পাবে। ঠিক আছে, তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এবছর তোমাদের কাট অফ কমার আমি বলে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখে নেব, কি দেখে নেব? দেখো ফিজিক্যাল টাইপ। তো দেখো 2025-এর ফিজিক্যালের ওপর কিন্তু কাট অফের অনেকটা প্রভাব পড়বে। কেন পড়বে তোমাদের এখানে বোঝাই দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তোমাদের আগে বলে দিলাম একটি ভ্যাকেন্সির জন্য 8 জন ক্যান্ডিডেটকে ডাকে। তো এবছর 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ইন্টু 8 করলে 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে ডাকবে। এবছরের ফিজিক্যালও কিন্তু তোমাদের 2024-এর মতোই একই হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পিইটি, পিএইচডি, ডিবি প্লাস মেডিকেল একই সাথে হবে। ঠিক আছে, যেখানে তোমাদের এবছর যে ফিজিক্যাল সেটা কিন্তু ডিজিটালি হওয়ার চান্স রয়েছে, মানে প্রতিটি মাপযোগ তোমাদের হাইট, চেস্ট, ওয়েট বলো, প্রতিটি কিন্তু ডিজিটালি হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর। ঠিক আছে, যার ফলে কি হবে, তোমরা অনেকে বলেছিলে না যে আমাকে 2024-এ এই সেন্টারে আমার এত হাইট ছিল, কিন্তু আমাকে হাইট কমিয়ে দিয়ে আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো ডিজিটাল হওয়ার ফলে কি হবে, তুমি যদি 170.1 সেন্টিমিটার হয়ে থাকো তুমি কিন্তু চান্স পেয়ে যাবে, মানে তোমার এখানে অ্যাকুরেট হিসাব কিন্তু আসবে। তো ডিজিটাল ফিজিক্যালের ফলে কিন্তু এই চান্সটি, মানে এই কিছু কিছু সুবিধা তোমাদের পাবে। ঠিক আছে, এর অসুবিধাও আছে তোমাদের, সেটাও বলছি। দেখো নেক্সট কি, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমরা কি জানো যে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে রানিং করতে হয় ছেলেদের জন্য, এবং ফিমেলের জন্য 1600 মিটার 8.5 মিনিট। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের 5 কিলোমিটার 24 মিনিট
এখানে তোমাদের হচ্ছে যে পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে আরএফআইডি চিপ, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এটি কি তোমাদের বলি, দেখো তোমরা দেখবে একটি গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ডের মধ্যে তোমরা দেখবে যে 5 কিলোমিটার গ্রাউন্ড রয়েছে, তোমরা এখান থেকে ধরে নাও স্টার্ট করলে এবং এখান থেকে করে আবার এখানে ফিনিশ করলে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই আরএফআইডি চিপ তোমাদের জুতো বা তোমাদের টি শার্টের মধ্যে লাগা থাকবে, ঠিক আছে। সেই চিপ কিন্তু তোমাদের স্টার্টিং থেকে শেষ পর্যন্ত সে হিসেব রাখবে, মানে তুমি কখন শুরু করলে এবং কখন শেষ করলে সেই টাইমটা কিন্তু একদম অ্যাকুরেট টাইম, মানে প্রতিটি মিলি সেকেন্ডেরও হিসেব কিন্তু রাখবে এই আরএফআইডি চিপ, ডিজিটালি ফিজিক্যাল। এখানে তোমাদের কি সমস্যা হতে পারে তোমাদের বলি, দেখো 2024-এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অনেকগুলি সেন্টারে কিন্তু 24 মিনিট হয়ে যাওয়ার পরেও, ঠিক আছে, মানে 24 মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কী দিয়েছিল, ছাড় দিয়েছিল, যার জন্য 5 থেকে 10 জন ক্যান্ডিডেট কিন্তু মানে কোয়ালিফাই করে নিয়েছিল রানিংয়ের ক্ষেত্রে। কিন্তু 2025-এর ক্ষেত্রে যদি আমি বলি, 2025-এর ক্ষেত্রে আরএফআইডি চিপের ফলে তোমাদের কি হবে, যে 5 কিলোমিটার রানিং তোমাদের কিন্তু 24 মিনিটের মধ্যেই পূরণ করতে হবে। এখানে তোমাদের কিন্তু 1 মিলি সেকেন্ডেরও মানে আর ছুট দেওয়া থাকবে না। তো অবশ্যই তোমরা যদি 24.1 মিলি সেকেন্ডেও লেট করো তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো অবশ্যই এটি ভালো করে মনোযোগ রাখবে যে রানিং করার সময় কিন্তু তোমরা চেষ্টা করবে 24 মিনিটের আগেই ঢুকতে, ঠিক আছে। তো এখানে আমি ফিজিক্যাল কাট আপ কমার কী গুরুত্বপূর্ণ এটি কারণ আমি কেন বলছি, দেখো যদি 5 থেকে 10 সেকেন্ড ছাড় দেয় সেখানে কিন্তু 10 জন ক্যান্ডিডেট মানে পাস করে নিতে পারে। এবার যদি সেই ছাড়টা না থাকে তাহলে 10 জন ক্যান্ডিডেট ঢুকতে পারবে না। মানে 2024-এ দেখা গেছে যে 80 জনের মধ্যে দেখা গেছে মোটামুটি 35 থেকে 40 জন হচ্ছে রানিং কোয়ালিফাই করে। এবার যদি এখানে যদি কোনো ছুট না থাকে তাহলে কতজন পাস করবে, হাইলি 30 জন পাস করবে। এবার 30 জন যে পাস করছে তো অবশ্যই এখানে কী হচ্ছে, তোমাদের কম্পিটিশানটা কমে যাচ্ছে। যতজন ক্যান্ডিডেট ফেল করবে মানে তোমরা দেখবে যে পাস যতজন করবে তার থেকে ক্যান্ডিডেট ফেলই বেশি করবে, ঠিক আছে। তো যেখানে তোমাদের পাস করা ক্যান্ডিডেট কম থাকবে তো সেখানে তোমাদের কম্পিটিশানও কম থাকবে, ঠিক আছে, প্লাস তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে। সেজন্য এটি হচ্ছে একটি কারণ, গুরুত্বপূর্ণ কারণ। এই কারণ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও তুমি কিন্তু অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন এখন থেকে করো, ঠিক আছে। রেজাল্ট কবে আসবে, ফিজিক্যাল কবে হবে সেগুলি চিন্তা না করে এখন থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা এখন দেখে নিই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি বিষয় কিন্তু তোমাদের কাজের, তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং তোমাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা আমি করব। দেখো এবার আমরা চলে আসলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে আসামের ফিজিক্যাল এক্সপেক্টেড কাট অফ কত যাবে। তো এখানে যে তোমরা চার্টটি দেখতে পাচ্ছ এটি কিন্তু 2024-এর অফিসিয়াল ফিজিক্যাল কাট অফ আসামের, ঠিক আছে। এটি হচ্ছে ফিমেল কাট অফ। তো এর ওপর বেস করেই কিন্তু আমরা 2025-এর কাট অফটি দেখব। এবছর কিন্তু তোমাদের বলি কাট অফ কিন্তু -8 to 10 কিন্তু তোমাদের কমতে পারে, ঠিক আছে। তো তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু এখানে আমি আলোচনা করছি, অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং ভালো করে স্ক্রিনশট করে রাখবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো এটি হচ্ছে ফিমেল আসাম থেকে তোমাদের দেখে নাও, ঠিক আছে। তো দেখো আসাম বর্ডার এরিয়া EWS ক্যাটাগরি কত কাট অফ গিয়েছিল দেখো 44 কাট অফ গিয়েছিল ফিমেল ক্যাটাগরি। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে যদি আমি কাট অফ বলি তাহলে কিন্তু 35+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট বর্ডার এরিয়া OBC কত গেছে দেখো 66, এবছর কত যেতে পারে, এবছর এখানে তোমাদের যদি আমি কাট অফ বলি তাহলে কিন্তু এখানে তোমাদের 57+ কিন্তু কাট অফ যেতে পারে। তো অবশ্যই তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। প্রত্যেকে চান্স পাবে, তোমাদের এখানে স্কোর প্লাস নর্মালাইজেশন স্কোর নিয়ে আমি বলছি, ঠিক আছে। নেক্সট দেখো বর্ডার এরিয়াতে তোমাদের SC ক্যাটাগরি কত গেছে দেখো 63। তো এবছর এখানে কত যেতে পারে, এবছর এখানে তোমাদের 55+ কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে। তো অতি অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। নেক্সট বর্ডার এরিয়া ST কত গেছে দেখো 65। তো এই বছর এখানে কত যেতে পারে কাট অফ, এবছর এখানে যদি কাট অফ বলি তাহলে কিন্তু তোমাদের এখানে 54+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে।
নেক্সট যদি আমরা দেখি বর্ডার এরিয়া ইউআর ক্যান্ডিডেট কত গেছে 73, তো এবছর এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 64+ ফিজিক্যাল কাট আপ যেতে পারে। ঠিক আছে, তো এটি হয়ে গেল বর্ডার এরিয়াতে। নেক্সট আমরা দেখে নেব কি এবার জেনারেল এরিয়াতে। তো দেখো জেনারেল এরিয়াতে তোমাদের ইডব্লিউএস কত গিয়েছিল 41, এবছর কাট আপ কত যেতে পারে, এবছর কাট আপ যদি দেখি তাহলে কিন্তু তোমাদের এক্সপেক্টেড যদি বলি তাহলে কিন্তু 33+ কিন্তু এখানে কাট আপ যেতে পারে। ঠিক আছে, নেক্সট জেনারেল এরিয়া ওবিসি দেখো কত গেছে 63, তো এবছর কাট আপ কত যেতে পারে এখানে, এবছর কিন্তু এখানে তোমাদের 55+ কিন্তু কাট আপ যেতে পারে। নেক্সট জেনারেল এরিয়া দেখো এসসিতে কত গেছে 61, তো এবছর তোমাদের এখানে কত যাবে 51+ কিন্তু কাট আপ যাবে। এসটিতে দেখো এসটি তোমাদের কত গেছে জেনারেল এরিয়া 63, তো এবছর কত কাট আপ যাবে এখানে, এবছর কিন্তু এখানে তোমাদের যদি কাট আপ বলি তাহলে কিন্তু 55+ কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি ফিজিক্যালের জন্য। এবার জেনারেল এরিয়াতে ইউআর কত গেছে দেখো 64 গেছে, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু 55+ কিন্তু কাট আপ তোমাদের এখানে যেতে পারে। ঠিক আছে, তো অতি অবশ্যই এগুলি তোমরা স্ক্রিনশট করে ভালো করে নোট ডাউন করে রেখে দিতে পারো। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ ডিটেলস, তোমাদের কিন্তু অনেক কাজে দেবে। চলো এবার নেক্সট আমরা দেখে নেব মেল ক্যান্ডিডেট। তো যারা আসামের মেল ক্যান্ডিডেট রয়েছে এটি হচ্ছে তোমাদের, আমি এখানে ফিজিক্যাল এক্সপেক্টেড কাট আপ বলছি, তোমাদের আগে বলে দিলাম যে -8 to 10 কিন্তু এবছর কাট আপ কমবে প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ তোমাদের কিন্তু এখানে বলছি। ঠিক আছে, দেখো মেল ক্যান্ডিডেট আসাম, ঠিক আছে, বর্ডার এরিয়া দেখো ইডব্লিউএস কত গেছে 56, তো এই বছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 47+ কিন্তু কাট আপ যেতে পারে। নেক্সট বর্ডার এরিয়া ওবিসি দেখো কত গেছে 68, তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 59+ কাট আপ যেতে পারে। নেক্সট বর্ডার এরিয়া দেখো এসসি কত গেছে 67, তো এবছর তোমাদের কাট আপ কত যেতে পারে এখানে, এখানে তোমাদের কিন্তু 58+ কিন্তু কাট আপ যেতে পারে। ঠিক আছে, বর্ডার এরিয়া এসটিতে দেখো কত গেছে 64, তো এবছর এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 55 কিন্তু কাট আপ যেতে পারে। তো অতি অবশ্যই তোমরা এগুলি কিন্তু ভালো করে অ্যানালিসিস করে দেখবে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নেই। এবার নেক্সট দেখো আসামের বর্ডার এরিয়াতে তোমাদের ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, কত গেছে দেখো 74, তো এবছর কত যেতে পারে এখানে, এবছর তোমাদের এখানে কিন্তু 65+ কাট আপ যেতে পারে। নেক্সট জেনারেল এরিয়া ইএসএম ক্যাটাগরি কত গেছে দেখো 54, তো এখানে তোমাদের কাট আপ কিন্তু এবছর 45+ যাবে। জেনারেল এরিয়া ইডব্লিউএসে কত গেছে দেখো 50, তো এখানে তোমাদের এবছর কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের কাট আপ 42+ কিন্তু যেতে পারে। নেক্সট জেনারেল এরিয়া ওবিসি দেখো কত গেছে 66, তো এবছর তোমাদের কাট আপ কত যেতে পারে এখানে, এবছর যদি কাট আপ দেখি তাহলে কিন্তু 57+ তোমাদের এখানে কাট আপ আমরা এক্সপেক্টেড করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এসসি ক্যাটাগরি। জেনারেল এরিয়া এসসি ক্যাটাগরি দেখো কত গেছে 64, তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে 55+ কিন্তু তোমাদের কাট আপ যেতে পারে। নেক্সট জেনারেল এরিয়া এসটি যদি দেখি কত গেছে দেখো 62, তো এবছর তোমাদের কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 53+ কাট আপ যেতে পারে। নেক্সট জেনারেল এরিয়া ইউআরএ কত গেছে দেখো 66, তো এবছর তোমাদের কাট আপ কত যেতে পারে এখানে, তোমাদের এখানে কিন্তু 57+ কিন্তু কাট আপ যেতে পারে। তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ও সরি, এখানে 66 না 69 রয়েছে, তো এখানে তোমাদের কাট আপ যদি বলি তো আমরা এখানে কাট আপ আমরা কিন্তু 60 ধরে নেব। ঠিক আছে, 60, তো 60 যাদের রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটি হয়ে গেল আমাদের ইম্পর্টেন্স, আমরা ফিজিক্যাল এক্সপেক্টেড কাট আপ আলোচনা করলাম। ঠিক আছে, তো এবার চলো আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট রেডি রাখতে হবে ফিজিক্যালে যাওয়ার আগে। দেখো অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিজিক্যালের জন্য, সেটি 2 কপি রাখবে। আইডি হিসেবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি এখানে রাখবে, এবং আইডি কার্ড যেন তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে সব কিছু বোঝা যায়, ফটো থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস। ঠিক আছে, এবং আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশান তোমরা অবশ্যই করে একবার ট্রাই করে দেখে নিতে পারো যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে কি না। ঠিক আছে, ফিজিক্যালে গিয়ে কিন্তু তোমাদের আগে বায়োমেট্রিক ভেরিফিকেশান করবে। এবার দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশানের জন্য তোমাদের 10th মার্কশিট লাগবে, প্লাস সার্টিফিকেট কিন্তু লাগবে। যারা 12 দিয়েছো 12 নিয়ে যেতে পারো, এবং গ্র্যাজুয়েশন নিয়ে যেতে পারো। তারপরে হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট বলতে কি,
তোমাদের যে নিবাসপত্র মানে তোমরা যে আসাম থেকে বিলং করো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানাতে হবে, ঠিক আছে। তারপর দেখো কাস্ট সার্টিফিকেট, তো অবশ্যই যারা আসাম থেকে SC ST OBC এবং EWS ক্যাটাগরির বিলং করো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এটি কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো যাদের তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে করা নেই তোমরা সেন্ট্রাল ফরম্যাটে করে নাও, তোমাদের BDO SDO অফিসে গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবে, ঠিক আছে। 3 থেকে 4 দিন সময় লাগে, তোমরা অবশ্যই এখনই করে নাও। নেক্সট আমরা দেখে নেব কি সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, প্রতিটি ডকুমেন্টসে তুমি নিজের সিগনেচার করবে এবং 6 কপি পাসপোর্ট সাইজ ফটো তুমি অবশ্যই রাখবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ফটো। প্রতিটি ডকুমেন্টসের কিন্তু 2 কপি করে রাখবে, মানে 2 কপি দুটা সেট করবে, যার ফলে একটি হারিয়ে গেলে অন্যটি কাজে আসবে, ঠিক আছে। NCC সার্টিফিকেট যারা ফর্ম অ্যাপ্লাই করার সময় দিয়েছো তোমরা অবশ্যই NCC সার্টিফিকেট নিয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই সার্টিফিকেট দেখালে অনেকটা ছুট পাবে। প্লাস এখানে কিন্তু তোমাদের আরেকটা বলি, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না তখন কিন্তু তোমরা সেখানে তোমাদের যে চয়েস ফিলিং সেটা কিন্তু নতুনভাবে করতে পারো। মানে কেউ হয়তো ফার্স্ট চয়েস BSF দিয়েছো, তো তুমি সেখানে গিয়ে কিন্তু ফার্স্ট চয়েস CISFও দিতে পারো। তো তোমার স্কোর কত রয়েছে সেটা তোমরা সেখানে দেখে কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। এটি একটি চান্স কিন্তু সবারই জন্য থাকে, কিন্তু অনেকে জানে না, ঠিক আছে। নেক্সট প্যারেন্ট ডকুমেন্টস, মানে বাবা মার কি ডকুমেন্টস নিয়ে যাবে, দেখো আধার কার্ড, ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো। এগুলি কোনো কোনো সেন্টারে চায় আবার কোনো কোনো সেন্টারে চায় না, তো তোমরা অবশ্যই নিয়ে যাবে কনফিউশনে না থেকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা ভিডিওটি দেখছো এখনও অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখো নেক্সট আমরা হচ্ছে রেজাল্ট ডেট নিয়ে আলোচনা করেছি। তো দেখো রেজাল্টের ক্ষেত্রে তোমাদের বলি এখনও পর্যন্ত অল ওভার ইন্ডিয়াতে কোনো নোটিফিকেশান পাওয়া যায়নি, যার ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজাল্ট এত তারিখে আমরা পাবো। কিন্তু প্রিভিয়াস ইয়ার ডেটার ওপর অ্যানালিসিস করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতদিন পর রেজাল্টটা দেয়। দেখো 2022-এর ক্ষেত্রে আমরা যদি দেখি 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023-এ রেজাল্ট মানে এক্সাম শেষ হয় এবং রেজাল্ট দিয়েছিল 8ই এপ্রিল 2023, মানে 2 মাস পরে রেজাল্টটা দেয়, ঠিক আছে, এক্সামের 2 মাস পর। 2023-24-এর ক্ষেত্রেও যদি দেখি তো দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলে এবং এক্সাম শেষের পর 3 মাস পর কিন্তু রেজাল্ট দেয় 10ই জুলাই 2024, ঠিক আছে। তো 3 মাস সময় নিয়েছিল। এবার 2025-এর ক্ষেত্রে কী করবে, দেখো 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এক্সাম চলে, ঠিক আছে, এবং আমরা অ্যান্সার কি কবে পেয়েছিলাম 4ই মার্চ কিন্তু অ্যান্সার কি পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে আসবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা 2022-এর ক্ষেত্রে এখানে 2 মাস সময় নিয়েছিল এবং 2023-24-এর ক্ষেত্রেও 3 মাস সময় নিয়েছিল। তো আমরা যদি অ্যাভারেজ ধরে নিই যে 3 মাসের সময় যদি নেয় SSC এবছরও, তো এখানে যদি আমরা হিসাব করে দেখি যে ফেব্রুয়ারিতে এক্সাম শেষ হয়, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের রেজাল্ট SSCর দেওয়ার কথা, কিন্তু মে মাস শেষ হয়ে গেছে এখনও SSC রেজাল্ট পাবলিশ করেনি। তো এটি কেন এত ডিলে হচ্ছে, দেখো ডিলে হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে এক্সাম হলে অনেক স্টুডেন্ট ভুল করেছিল, যাদের জন্য তাদেরকে কিন্তু মেল পাঠানো হচ্ছে তাদের ভুল সংশোধনের জন্য। মানে কেউ অনেক কিছু করে থাকে না, অন্যের ইসে করা, জেরক্স করা বা যত সমস্ত কিছু থাকে, ঠিক আছে। তো সেগুলি করার ফলে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে, 2 থেকে 7 বছর তারা কিন্তু SSCর কোনো এক্সাম দিতে পারছে না, মানে পারবে না। তো যারা যারা এরকম করছে, যাদের মেলে এরকম নোটিশ গেছে, তারা অবশ্যই 6 জুনের আগে তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। তো আমরা এক্সপেক্টেড করতে পারি যে 6 জুন পর্যন্ত তো রেজাল্ট আসবেই না, কারণ এগুলি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রেজাল্ট SSC পাবলিশ করবে না। তো অবশ্যই 6 জুনের পর রেজাল্ট পাবলিশ করবে। তো কবে পাবলিশ করবে, তো আমরা এক্সপেক্টেড কিন্তু ধরে নিতে পারি যে 10 জুন থেকে 15 জুনের মধ্যে কিন্তু SSC রেজাল্ট পাবলিশ করতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। তো এবার চলো নেক্সট আমরা দেখে নেব কী গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। তো রেজাল্ট আমরা দেখে নিলাম, এবার হচ্ছে ফিজিক্যাল। দেখো ফিজিক্যালও সেম বিষয় রয়েছে, আমরা কোনো নোটিশ পাইনি যেহেতু, তো আমরা এখানে দেখে নেব প্রিভিয়াস ইয়ারের ডেটার উপর বেস করে। দেখো 8ই এপ্রিল রেজাল্ট শেষ হয়, 2022-এর রেজাল্ট দিয়েছিল এবং ফিজিক্যাল হয়েছিল 17 জুলাই থেকে স্টার্ট, মানে 2.5 মাস পর। 2023-24-এর ক্ষেত্রে 10 জুলাই 2024-এ রেজাল্ট দেয় এবং ফিজিক্যাল শুরু হয় 23 সেপ্টেম্বর, মানে 2.5 মাস পর। তো 2025-এও যদি আমরা অ্যাভারেজ ধরে নিই যে 2 মাস সময় আমরা নিচ্ছি রেজাল্টের পর ফিজিক্যালের জন্য, তো আমরা যদি জুন মাসে যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, তো জুন, জুলাই, আগস্ট মাসে অবশ্যই ফিজিক্যালে ডাকবে।
তো এটাই কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি যে ফিজিক্যাল কিন্তু তোমাদের আগস্ট মাসেই হবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।